ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বনবাসী অভিশাপ। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বনবাসী অভিশাপ। ছেলেবেলা থেকেই আমার বড় শিকারের শখ। ভারতবর্ষের নেটিভ বাঘ, গন্ডার ও ভাল্লুক প্রভৃতি অনেক চতুষ্পদী আমার হাতে জীবনজ্বালা নিবারণ করেছে বটে, কিন্তু ওসব পশু বধ করে আমি আর নতুন আনন্দ খুঁজে পাই না। গেল মহাযুদ্ধের সময় হঠাৎই আমার আফ্রিকাতে যাওয়ার সুযোগ উপস্থিত হলো। অবশ্য বন্দুকধারী সৈনিক বা শিকারী রূপে নয়, কলমধারী কেরানি রূপে। কিন্তু আফ্রিকাতে গিয়ে বাঙালি কেরানি আমি ছুটি পেলেই শিকারী মূর্তি ধারণ করতাম যে। সেই সময়েরই একটি অদ্ভুত কাহিনী আজ আমি তোমাদেরকে বলতে এসেছি। আমি তখন আফ্রিকার কিভু অরণ্যে গিয়ে তাঁবু ফেলেছি। এই কিভু অরণ্যের খ্যাতির প্রধান কারণ হলো গরিলা। এত বেশি গরিলা আর কোথাও দেখা যায় না, সেই জন্যই এই অরণ্যকে গরিলার স্বর্গ বলে ডাকা হয়। অবশ্য এখানকার এবং এর কাছাকাছি জঙ্গলে কেবল গরিলা নয়, হাতি, বুনো মোষ, চিতাবাঘ, হিপোপটেমাস, অজগর, গন্ডার, সিংহ, ম্যান্ড্রিল এবং আরও 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 অনেক হিংস্র জন্তু পাওয়া যায়। গরিলা শিকারে বিপদের ভয় তো পদে পদেই থাকে। একে তো গরিলারা গায়ের জোরে বাঘ এবং সিংহেরও ওপরে টেক্কা মারতে পারে, আর তাদের ওপর তাদের বুদ্ধির জোরও যে কোনো পশুর চেয়ে ঢের বেশি। তারা যখন দঙ্গল বেঁধে জঙ্গলের ভেতরে বেরিয়ে বেড়ায়, তখন হাতি, সিংহ বা গন্ডার পর্যন্ত তাদেরকে পথ ছেড়ে দিয়ে মানে মানে সরে পড়ে হাঁপ ছাড়ে। কাজেই খুব সাবধানে নদীর ধারে একটা খোলা জমি বেছে নিয়ে আমি তাঁবু ফেললাম। আমার সঙ্গে ছিল 12 জন কাফরি কুলি। এই কুলিদের সর্দারের নাম হচ্ছে মুরু। সে খুব পাকা লোক। বনের ভেতরে শিকারীদের পথপ্রদর্শক হয়ে মাথার চুল সে পাকিয়ে ধপধপে করে ফেলেছে। মুরু এ অঞ্চলের পথঘাট সমস্ত জানে। এখানকার বন্য অসভ্য জাতিদের সঙ্গেও তার পরিচয় খুবই ঘনিষ্ঠ। প্রথম রাত্রেই কিভুর জঙ্গলে একটা ঘটনা ঘটল। অনেক রাতে আচমকা আমার ঘুম গেল ভেঙে। কেন সে ঘুম ভাঙল তার কারণ আমি কিছুই বুঝতে পারলুম না, কিন্তু কেবলই মনে হতে লাগলো যে আমার তাঁবুর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যেন মূর্তিমান কোনো অজানা বিপদ এসে হানা দিয়েছে। তাড়াতাড়ি ইলেকট্রিক টর্চটা তুলে নিয়ে তাঁবুর চারিদিকে আলো ফেলে দেখলুম, কিন্তু কোথাও সন্দেহজনক তো কিছুই আবিষ্কার করতে পারলুম না। কিছু দেখতে পেলুম না বটে, কিন্তু একটা ব্যাপার অনুভব করলাম। তাঁবুর ভেতরে কেমন যেন একটা দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, যেন কোনো বন্য জন্তুর গায়ে বিশ্রী গন্ধ। বন্দুকটা তুলে নিয়ে তাঁবুর দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালুম। সামনের খোলা জমি চাঁদের আলোতে ধপধপ করছে। দূর থেকে নদীর কলরব ভেসে আসছে। নদীর ওপারে ছায়ামাখা অরণ্যের প্রাচীর নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে। কোথাও কোনো জীবজন্তুর ছায়া পর্যন্ত নেই। মিথ্যা ভয় পেয়েছি ভেবে তাঁবুর ভেতরে এসে আবার আমি শুয়ে পড়লাম। কিন্তু পরদিন সকালে উঠেই টের পেলুম যে কাল রাতে আমি মিথ্যা ভয় পাইনি, কারণ আমার তাঁবুর ভেতরে সত্যিই কেউ অনধিকার প্রবেশ করেছিল। প্রভাতী চা তৈরি করতে গিয়ে আবিষ্কার করলুম আমার 1 টিন বিস্কুট টেবিলের ওপর থেকে বিনা নোটিসে অদৃশ্য হয়েছে। একেবারে নতুন টিন, এখনো খোলা অবধি হয়নি। যদি মনে করা যায় যে তাঁবুর ভেতরে কাল কোনো জন্তু এসে হাজির হয়েছিল, তাহলে সে জন্তু টিন নিয়ে যাবে কেন? বিস্কুটের বন্ধ টিন চিনতে পারে পৃথিবীর কোনো বনেই এমন জন্তু তো বাস করে না। গরিলারা অনেকটা মানুষের মতন দেখতে বটে,
এবং তাদের বুদ্ধি বলো যথেষ্ট, কিন্তু এয়ারটাইট বন্ধ টিনের ভেতরে যে খাবার থাকে এটা আন্দাজ করবার শক্তি নিশ্চয়ই তাদের নেই। তবে আর কিছু নয়, নিশ্চয়ই আমার কোনো লোভী কুলি এই কাজটা করেছে। তখনই চেঁচিয়ে মুড়ুকে ডেকে সব কথা বলল। মুড়ু সমস্ত শুনে কুলিদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে এসে বললে, হুজুর, তারা কেউ আপনার বিস্কুটের টিন চুরি করেনি। আমি বললুম, তো তাই নাকি? তো তবে তুমি কি বলতে চাও? আমার বিস্কুটের টিন পায়ে হেঁটে বনের ভেতরে হাওয়া খেতে গেছে? মুড়ু মাথা চুলকাতে চুলকাতে বলল, না হুজুর, বিস্কুটের টিন যে হাওয়া খেতে যায় এই কথা কখনো আমি শুনিনি, কিন্তু সে যে কোথায় পালিয়েছে কুলিরা তা জানে না। আমি আর কিছু বললুম না। সেদিন সন্ধ্যের সময় হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি নামল। দুপুরবেলা একটা বনমুরগি মেরেছিলাম, তারই মাংসের কারি বানিয়ে পেট ভরিয়ে সেদিনকার মতন সকাল সকালই বিছানায় গিয়ে আশ্রয় নিল। ভিজে ঝোড়ো হাওয়ায় কিভু অরণ্যের ক্রুদ্ধ কোলাহল, উন্মাদিনী নদীর উচ্ছ্বসিত জলতরঙ্গের আর্তনাদ এবং তারই সাথে আমার তাঁবুর চারিদিকে অশ্রান্ত বৃষ্টিনূপুর ধ্বনি শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম কখন যেন। এবং সে রাত্রে আমার স্বপ্নহীন সুখনিদ্রা ভাঙাবার জন্য তাঁবুর ভেতরে আর কোনো বিভীষিকা এসে সাড়া জাগাল না। কিন্তু পরদিন সকালে উঠে আবারও সেই দুষ্ট চোরের অপকীর্তি জানতে পারা গেল। আজ বিস্কুটের টিন নয়, পেটুক চোর আজ নিয়ে গেছে ভর্তি 1 টিন চিনি। তো ভারী মুশকিলে ফেললে দেখছি। আমি এখন কোনো শহরে বাস করছি না যে ইচ্ছে করলেই বাজারে গিয়ে টপাটপ পয়সা ফেলে যত খুশি খাবার কিনে আনব। সভ্যতার কাছ থেকে এত দূরে এই সঙ্গীহীন নিবিড় অরণ্যের মধ্যে এসে রোজ যদি চোরের এমন অত্যাচার সইতে হয়, তাহলে যে 2-4 দিনের মধ্যেই অনাহারে মারা পড়ব। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমি তাঁবুর বাইরে বেরিয়ে গেলুম। কিন্তু সেখানে গিয়েই একটা নতুন জিনিস আমার চোখে পড়ল। কালকের রাত্রের বৃষ্টিতে তাঁবুর দরজার সামনে মাটি ভিজে কাদা সৃষ্টি হয়েছে এবং সেই কাদার উপরে রয়েছে মানুষের পায়ের কয়েকটা স্পষ্ট ছাপ। খুব চিৎকার করে আমি ডাকলুম, মুড়ু, মুড়ু! হুজুর! এই বলে মুড়ু সেলাম ঠুকে দাঁড়ালো। মুড়ু, আজ আবার আমার চিনির টিন চুরি গিয়েছে। হ্যাঁ? কাল বিস্কুট আজ চিনি? হ্যাঁ, বলেন কি হুজুর? আরে শুধু তাই নয়, চোর যে মানুষ সেটা আজ আমি প্রমাণও পেয়েছি। এ চোর তোমাদের ওই কুলি দলেরই মধ্যে লুকিয়ে আছে, বুঝেছ? কেমন করে জানলেন? হ্যাঁ, ওই যে দেখো, ওই মাটির দিকে তাকিয়ে দেখো। মুড়ু অবাক হয়ে মাটির ওপরে সেই দাগগুলোর দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ ধরে। তারপর সেইখানে হাঁটু গেড়ে বসে আরও ভালো করে পরীক্ষা করতে লাগলো। আমি জানতুম যে আফ্রিকার বনে জঙ্গলে যারা থাকে পায়ের দাগ দেখে তারা অনেক তথ্যই আবিষ্কার করতে পারে। কাজেই এই দাগগুলো দেখে মুড়ু কি বলে তা শোনবার জন্য সাগ্রহে অপেক্ষা করতে লাগলুম। মুড়ু যখন উঠে দাঁড়ালো তখন তার মুখে চোখে কেমন একটা রহস্যের ইঙ্গিত ফুটে উঠেছে। আমি বললুম, কেমন মুড়ু, এখন বিশ্বাস হলো তো যে চুরি তোমার কুলিদেরই কীর্তি? মুড়ু মাথা নাড়া দিয়ে বললে, না হুজুর, এই পায়ের দাগ আমার কোনো কুলিরই নয়। কোনো কুলিরই নয়? তা তুমি কি বলতে চাইছো? এই গহন বনে আমরা ছাড়া আরো কোনো মানুষ আছে তাই বলছো? মুড়ু খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে মৃদু স্বরে বললে, হুজুর, বনে কত রহস্য থাকে তা কে জানে। আমি দৃঢ় স্বরে বললুম, বনের কোনো রহস্যের কথা আমি জানতে চাই না মুড়ু, কিন্তু এই হতভাগা চোরকে আমি আজ হাতে নাতে ধরতে চাই। কেমন করে হুজুর? ওই যে তাঁবুর সামনের ওই গাছটার উপরে উঠে আজ রাতে তোমাকে পাহারা দিতে হবে, আর তাঁবুর ভেতরে বন্দুক হাতে নিয়ে পাহারা দেব আমি। কিন্তু শোনো, কুলিদের কারুর কাছে এ সমস্ত কথা তুমি প্রকাশ করো না, কেমন? মুড়ু ঘাড় নেড়ে বললে, আচ্ছা, কিন্তু হুজুর, আমার আর একটা কথা আপনি বিশ্বাস করবেন? কি কথা? মুড়ু আমার আরো কাছে সরে এসে চুপি চুপি ভীত স্বরে বললে, হুজুর,
এই যে পায়ের দাগগুলো দেখছেন, এগুলো মেয়ে মানুষের পায়ের দাগ। আমি স্তম্ভিত মনে ভাবতে লাগলুম যে মুরু কি বলতে চায়। সে কি ভূত পেতনির কথা বলছে? দুপুরবেলায় একটা পাখিটাকি মারবার মতলবে নদীর ধার ধরে এগিয়ে চললুম আমি। ছোট্ট নদীটি এখানে রোদের আভায় চকচকে একটি রূপোর হাঁসুলির মতন বেঁকে গিয়ে বনের ভেতরে ঢুকে গিয়েছে, যেন শ্যামলতার স্নিগ্ধ ছায়াকে খুঁজতে। অরণ্যের ভেতরে বিপুল দেহ বনস্পতিদের আশেপাশে দাঁড়িয়ে বাতাসের তালে তালে দুলছে বাঁশঝাড়ের পর বাঁশঝাড়। এই সব ঝাড়ের কচি কচি বাঁশ ও পাতা হচ্ছে গরিলাদের প্রধান খাদ্য। কিভুর অরণ্যে বাঁশঝাড়ের সংখ্যা হয় না, সেই জন্যই গরিলারা এখানে এসে রাজ্য স্থাপন করেছে। বনে পাখি দেখলাম অনেক, কিন্তু তারা শিকারের পাখি নয়। শ্যামলতার আড়ালে বসে তারা কেউ গান গায়, কেউ পুচ্ছ দুলিয়ে নেচে বেড়ায়, কেউ রামধনু রঙের বিদ্যুতের মতন চোখের সামনে দিয়ে উড়ে যায়। এই ভয়াবহ অরণ্যকে তারা রূপে আর সুরে উৎসবময় করে তোলে। নিষ্ঠুর বন্দুকের জন্য তারা যে সৃষ্টই হয়নি। বনের পাখি আজ আমার উদরের স্বর্গলাভে বঞ্চিত হলো বুঝে ধীরে ধীরে আমি তাঁবুর দিকে ফিরলুম। কিন্তু কয়েক পা এগোবার পরেই নদীর ধারে একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করল। বালির উপরে পড়ে কি যেন একটা জিনিস সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। কৌতূহলী মনে সামনে গিয়ে অবাক হয়ে দেখলুম আমার বিস্কুটের টিনটা সেখানে কাত হয়ে পড়ে আছে। বলাই বাহুল্য, তার ভেতরে একটা বিস্কুটও ছিল না। মহা বিস্ময়ে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। মুরু বলে যে চোর আমার তাঁবুতে ঢুকেছিল সে নাকি স্ত্রী লোক। কিন্তু এই ভয়ঙ্কর কিভুর গহন বন, নরখাদক ব্যাঘ্র, মত্ত হস্তির দল এবং তাদের চেয়েও ভীষণ হাজার হাজার গরিলা যেখানে মূর্তিমান মৃত্যুর মতন বিচরণ করে, দিনের আলোকে ও সাহসী পুরুষরা যেখানে প্রবেশ করলে আতঙ্কে মূর্ছা যায়, এমন রাতের বেলায় একাকী নিচে ভ্রমণ করতে পারে কে? কে সেই সাহসিনী নারী? আমি জানি যে কিভুর অরণ্যের সবচেয়ে কাছে যে গ্রাম আছে সেটাও এখান থেকে অন্তত 20 মাইল দূরে। অত দূর থেকে যে কোনো স্ত্রীলোক এসে রোজ আমার খাবার চুরি করবে আর এই হিংস্র জন্তুভরা বনে নিশুত রাতে নদীর ধারে বসে নির্ভয়ে সেই আহার গ্রহণ করবে, এ কথা তো অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। তাহলে তাহলে কে? এ কি তবে মানুষ নয়? তবে কি প্রেতাত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব সত্য সত্যই আছে? কিন্তু ভূতের কর্তব্য তো মানুষকে ভয় দেখানো। এ ভূত তো ভয় দেখায় না, উল্টে ভয়ে ভয়ে খাবার চুরি করে লুকিয়ে পালিয়ে যায়। আফ্রিকার ভূত কি এতই ভীত? সে রাত্রে গাছের ডালে বসে রইল মুরু, আর আমি রইলুম তাঁবুর ভেতরে চেয়ারে বসে। আলো দিলুম নিভিয়ে এবং হাতে তৈরি রইল বন্দুক। সারা রাত জেগে ঠায়ে বসে জঙ্গলের নানান জীবজন্তুর গর্জন এবং আর্তনাদ শুনতে লাগলাম, কিন্তু যার আশায় বসে আছি তার পদশব্দ শুনলাম না। ভোরের পাখির গান শুনে বাইরে এসে দেখলুম পূর্ব আকাশের অঙ্গনে সুন্দরী উষা প্রাত্যহিক আবির খেলা শুরু করে দিয়েছে এবং গাছের উপর থেকে মুরু নেমে আসছে আমারই তাঁবুর দিকে। তিক্ত স্বরে বললুম, মুরু, আমাদের রাত জাগাই তো সার হলো, চোর তো এলো না। মুরু গম্ভীরভাবে বললে, চোর এসেছিল তো হুজুর। এসেছিল? কোথায়? কখন? ওই বাঁশঝাড়ের তোলায়, কাল শেষ রাতে। তুমি তাকে দেখলে অথচ ধরলে না? মুরু ধীরে ধীরে বললে, কেমন করে ধরবো হুজুর? চাঁদের আলোয় দেখলুম হামাগুড়িতে একটা ছায়া মূর্তি ও বাঁশঝাড়ের তলা থেকে বেরিয়ে এলো। তারপর খানিকক্ষণ মাটির উপরে স্থিরভাবে বসে রইল। তারপর বিদ্যুতের মতন আবার চুপসি গাছের তলায় কোথায় মিলিয়ে গেল। বোধহয় সে আমায় দেখতে পেয়েছিল হুজুর। আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম,
তার চেহারা কিরকম মুড়ু? হ্যাঁ, সে জন্তু না মানুষ নাকি? ও দূর থেকে কিছুই বুঝতে পারিনি হুজুর। আমি দৃঢ় স্বরে তাকে বললুম, মুড়ু, আজ রাত্রে আর গাছের উপরে নয়, আমার পাশের তাঁবুতে তুমি জেগে বসে থাকবে, আর আমার তাঁবুতে আমিও জেগে থাকব। এই চোরকে গ্রেপ্তার না করে আমি এখান থেকে নড়ব না। রাত 12টা, 1টা, 2টো বেজে গেল। অন্ধকার তাঁবুর ভেতরে একলা আমি শুয়ে আছি। ঘুমের ঘোরে চোখ ভেঙে আসছে, তবু আমি ঘুমাইনি। অরণ্যের গভীরতার ভেতর থেকে আজও তেমনই জীবন ও মৃত্যুর কোলাহল ভেসে আসছে। কেউ করছে প্রচণ্ড গর্জন, আর কেউ করছে করুণ আর্তনাদ। গানের পাখিরা এখন গান গেছে ভুলে। মাঝে মাঝে খালি অমঙ্গলের সম্ভাবনা জানিয়ে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠছে পেচকরা, এবং জীবজন্তুর সেই সমস্ত শব্দের উপরে আরও এক ভয়ানক শব্দ সারাক্ষণ জেগে রয়েছে, যা অবর্ণনীয়। এ যেন বনবাসী নিশীথিনীর হৃৎপিণ্ডের অশ্রান্ত শব্দ। সেই অরণ্য শ্মশানের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে কালরাত্রি। তার ক্ষুধিত নিষ্ঠুর আত্মা যেন তালে তালে হুঙ্কার দিয়ে ক্রমাগত বলে যাচ্ছে, বুনো রাতের এই ভাষা বোঝে বলেই হয়তো প্রতি রাত্রে বনে বনে সিংহ জাগে, চিতা হানা দেয়, আর অজগর পাকশাট মারে। আচম্বিতে আমার তাঁবুর দরজার পর্দা আস্তে আস্তে সরিয়ে খানিকটা চন্দ্রকিরণ ভেতরে প্রবেশ করল। হয়তো এই চাঁদের আলোর সঙ্গে এখনই সেই মূর্তিমান বিভীষিকা তাঁবুর ভেতরে প্রবেশ করবে। নিবিড় অন্ধকারেও তো আর চোখ অন্ধ হয় না। আমি জেগে আছি দেখলে হয়তো সে দরজার কাছ থেকেই উঁকি মেরে আবার অদৃশ্য হবে। কিন্তু কে সে? কে সে? সে জন্তু নয় আমি জানি, কিন্তু সে কি মানুষ? ডান হাতে রিভলভার এবং বাম হাতে ইলেকট্রিক টর্চটা প্রাণপণে চেপে ধরলুম। তারপরেই খুব মৃদু পায়ের শব্দ পেলুম। শব্দটা ক্রমে আমার মাথার কাছে এসে হঠাৎ থেমে গেল। বিষম একটা বোটকা গন্ধে চারিদিক বিষাক্ত হয়ে উঠল, ঠিক যেন কোনো বন্য জন্তুর গায়ের গন্ধ। ফস করে আমার মুখের ওপর তপ্ত নিঃশ্বাস পড়ল এসে। বিভীষিকা তবে আমার শিহরে এসে দাঁড়িয়েছে। হয়তো জ্বলন্ত দৃষ্টিতে আমাকেই লক্ষ্য করছে এখন, কিন্তু যদি সে হঠাৎ আমাকে আক্রমণ করে? এই সম্ভাবনা মনে জাগা মাত্রই তীরের মতন উঠে পড়লাম আমি, এবং সঙ্গে সঙ্গে টর্চের চাবিও টিপে ধরলাম। টর্চের আলোকোচ্ছ্বাসের মধ্যে দিয়ে যে মুখখানা দুঃস্বপ্নের মতন ফুটে উঠল, সে কি মানুষের মুখ? সে কি স্ত্রীলোকের মুখ? সে কি পুরুষের মুখ? দপদপ করছে দুটো অগ্নিভরা বুভুক্ষ দৃষ্টি, ঝকমক করছে অনেকগুলো হিংস্র দন্ত, লটপট করছে রাশিকৃত কুণ্ডলি পাকানো সাপের মতন কেশমালা। আর তারপরে এই আলোক রেখার ভিতর থেকে সেই বিভীষণ মুখখানা বিদ্যুতের মতন সাত করে সরে গেল। যত জোরে পারি আমি চেঁচিয়ে উঠে বললাম, মুড়ো, মুড়ো, মুড়ো! দ্রুত পদধ্বনি, এবং পর মুহূর্তেই তাঁবুর বাইরে বিকট এক অমানসিক তীব্র গর্জন এবং বিষম আর্ত চিৎকার। এক লাফে আমিও তাঁবুর বাইরে গিয়ে দাঁড়ালাম। উজ্জ্বল চাঁদের আলোতে যা দেখলুম সে দৃশ্য কি বিভৎস! তাঁবুর দরজার সামনেই মাটির উপরে ছটফট করছে হতভাগ্য মুরু, এবং মুরুর বুকের উপরে বসে তার গলা কামড়ে ধরেছে প্রেতিনীর মতন বিভৎস একটা কালো মূর্তি। আমাকে দেখেই সে আবার গর্জন করে লাফিয়ে উঠল, এবং সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে আমি রিভলভারের ঘোড়া টিপে দিলাম। অত্যন্ত তীক্ষ্ণ এক চিৎকার করে মূর্তিটা মাটির ওপরে লুটিয়ে পড়ে স্থির হয়ে রইল। ঠিক সেই সময় গভীর অরণ্যের ভেতর থেকে আরও একটা বিচিত্র ভয়াবহ রোমাঞ্চকর কোলাহল জেগে উঠল, যেন বিরাট অরণ্যের ভয়ঙ্কর বিপুল আত্মা প্রচণ্ড হিংসার নেশায় অধীর হয়ে পায়ে পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে, এগিয়ে আর এগিয়ে আর এগিয়ে আসছে আমাদের দিকে। কিন্তু এ তো আমার বিকৃত মস্তিষ্কের কল্পনা নয়।
আমি স্তম্ভিত বিস্ময়ে স্পষ্টই দেখলুম বনের বড় বড় বাঁশগুলো টলমল করে দোল খাচ্ছে, মরমর করে গাছের পর গাছ ভেঙে পড়ছে এবং এক জীবন্ত অন্ধকারের সুদীর্ঘ প্রাচীর পৃথিবীকে থরথরিয়ে কাঁপিয়ে আমাদের লক্ষ্য করে তেড়ে আসছে। কি করব বুঝতে না পেরে আচ্ছন্নের মতন যখন দাঁড়িয়ে আছি, এমন সময় আমার পেছন থেকে একটা কালো মূর্তি সেই জীবন্ত অন্ধকারের দিকে ছুটে গেল কালবৈশাখীর মতন তীব্র বেগে। চমকে পিছন ফিরে দেখি আমার রিভলভারের গুলিতে আহত সেই ভয়াবহ মূর্তিটা আর মাটির উপরে পড়ে নেই। নিজের আহত কণ্ঠদেশে হাত দিয়ে মুড়ুও তখন উঠে দাঁড়িয়েছে। হাঁপাতে হাঁপাতে বললুম, মুড়ু মুড়ু, কি ব্যাপার? হ্যাঁ, বনের ভেতরেও কিসের শব্দ হচ্ছে? কি এগিয়ে আসছে? যাতনা বিকৃত স্বরে মুড়ু বললে, না হুজুর, ওরা আর এগিয়ে আসছে না, ওরা আবার বনের ভেতর ফিরে যাচ্ছে। ওরা ওরা মানে কারা? ওরা ওরা গরিলা। গরিলা? গরিলা? ওরা যদি এগিয়েই আসছিল তাহলে ফিরে যাচ্ছে কেন? নুমা হুজুর, নুমা। ও নুমা হচ্ছে গরিলাদের মেয়ে। তাকে ফিরে পেয়ে ওরা আবার ফিরে যাচ্ছে। মুড়ু, কি বলছো তুমি সব? শুনুন হুজুর, এখান থেকে 20 মাইল তফাতে কাফরিদের একটা গ্রাম আছে। ও নুমা ছিল কাফরিদের সর্দারের মেয়ে। তার বয়স যখন 1.5 বছর, ও গরিলারা একদিন এসে তাকে চুরি করে নিয়ে যায়। সেই থেকে গরিলাদের সঙ্গে থেকে ও নুমাও এখন গরিলাদের মেয়ে হয়ে গেছে। আর কোনো মানুষই তাকে দেখতে পায়নি। সে আজ 16 বছরের কথা। অবাক হয়ে নিষ্পলক নেত্রে অরণ্যের দিকে তাকিয়ে রইল। স্বপ্নময় চাঁদের আলোয় চারিদিকে রূপলি ছবির মতন অপূর্ব হয়ে উঠেছে। নদীর সমুজ্জ্বল হীরকখচিত জলবিনায় যে গানের আনন্দ বেজে উঠেছে তার মধ্যে এতটুকু ভয় বা বিষাদের আভাস আর নেই। গরিলাদের পোষা মেয়ে নুমা নিশ্চয়ই আর কখনো তার মানুষ মায়ের কোলে ফিরে আসেনি, থেকে গেছে এই কিভুর অরণ্যে। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বনবাসী অভিশাপ। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, মরু অরিজিৎ রয় চৌধুরী, স্পেশাল ক্যারেক্টারে এবং ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা। গল্পের সূত্রধার আমি সৌম্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।